আমাদের পকেটে যে ছোট্ট ডিভাইসটা থাকে মানে আমাদের স্মার্টফোন সেটা এখন আমাদের জীবনের সবকিছু। কিন্তু একবার ভেবে দেখেছেন কি হবে যদি এই ফোনটা, যেটা আমাদের সবথেকে ব্যক্তিগত মুহূর্তগুলোর সাক্ষী, সেটা গোপনে অন্য কেউ কন্ট্রোল করতে শুরু করে? না, এটা কোনো সাইফাই মুভির গল্প নয়, এটা আজকের ডিজিটাল দুনিয়ার একটা কঠিন সত্যি। আসুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখ। একবার ভাবুন তো, আপনার ফোনটা শুধু কথা বলার যন্ত্র না, ওটা আসলে আপনার পকেটে লুকিয়ে থাকা একটা শক্তিশালী স্পাই বা গুপ্তচর। এমন এক গুপ্তচর যে আপনার প্রত্যেকটা কথা শোনে, প্রত্যেকটা মেসেজ পড়ে, আর আপনি কোথায় যাচ্ছেন তারও সব খবর রাখে। এই কথাগুলো অ্যাক্টিভিস্ট কারিন কানিম্বার, তিনি যখন তার বাবা পল রুসেসাবাগিনার মুক্তির জন্য লড়ছিলেন, ঠিক তখনই জানতে পারেন যে তার ফোনটা প্যাগাসাস নামের এক স্পাইওয়্যার দিয়ে হ্যাক করা হয়েছে। মানে হাজার হাজার মাইল দূরে বসে একজন স্বৈরা শাসক তার প্রত্যেকটা পদক্ষেপের ওপর নজর রাখছিলেন। এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডিজিটাল যুগে অত্যাচার কিন্তু কোনো বর্ডার মানে না। আমরা অনেকেই হয়তো জানি যে বিভিন্ন কোম্পানি আমাদের অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করে, আমাদের পছন্দ অপছন্দ জেনে বিজ্ঞাপন দেখায়। কিন্তু আমরা এখন জানিয়ে কথা বলছি, ব্যাপারটা তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এটা কোনো কোম্পানির অ্যাড দেখানোর জন্য ডেটা নেওয়া নয়, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ের নজরদারি, যার উদ্দেশ্য হল ভিন্ন মতকে চুপ করিয়ে দেওয়া আর ক্ষমতা ধরে রাখা। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। কিন্তু সওয়ালটা হলো, এটা হচ্ছেটা কিভাবে? মানে বাইরের কেউ ঠিক কিভাবে আমাদের ফোনের ভেতর ঢুকে সবকিছুর কন্ট্রোল নিয়ে নিতে পারে? এর পেছনের টেকনোলজিটা আসলে কি? এর মূলে যা আছে তাকে বলে স্পাইওয়্যার। খুব সহজ করে বললে, এটা এমন একটা সফটওয়্যার যা আপনার অজান্তেই আপনার ফোনে ঢুকে লুকিয়ে থাকে আর আপনার সব ব্যক্তিগত তথ্য চুরি করে অন্য কোথাও পাঠিয়ে দেয়। আর এই স্পাইওয়্যারের দুনিয়ায় সবথেকে ভয়ঙ্কর আর কুখ্যাত নামটা হল পেগাসাস। এটা বানিয়েছে ইসরায়েলের এনএসও গ্রুপ, আর একে এখনকার ডিজিটাল দুনিয়ার সবথেকে শক্তিশালী অস্ত্র হিসেবেই দেখা হয়। এখন এই জায়গাটা একটু মন দিয়ে বুঝতে হবে। স্পাইওয়্যার সাধারণত দুভাবে অ্যাট্যাক করে। একটা হলো ওয়ান ক্লিক অ্যাট্যাক, যেখানে আপনাকে লোভ দেখিয়ে কোনো একটা লিঙ্কে ক্লিক করানো হয়। কিন্তু তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হলো জিরো ক্লিক অ্যাট্যাক। এখানে আপনার কোনো ভুল করারই দরকার নেই, আপনার ফোনে একটা মিসড কল আসলো বা এমন একটা মেসেজ আসলো যেটা আপনি দেখার আগেই ডিলিট হয়ে গেল, ব্যাস ওইটুকুই যথেষ্ট আপনার ফোনটাকে হ্যাক করার জন্য। এটা আটকানো প্রায় অসম্ভব। একবার ফোনে ঢুকে গেলে পেগাসাসের মতো একটা স্পাইওয়্যার যা যা করতে পারে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটা আপনার হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো এনক্রিপ্টেড মেসেজও পড়ে ফেলতে পারে, আপনার সব ফোন কল রেকর্ড করতে পারে, আপনার পাসওয়ার্ড চুরি করতে পারে, এমনকি আপনার অজান্তেই আপনার ফোনের ক্যামেরা আর মাইক্রোফোন চালু করে আপনার আশেপাশে সব কিছু দেখতে আর শুনতেও পারে। মানে সোজা কথায় আপনার নিজের ফোনটাই আপনার বিরুদ্ধে একটা 24/7 স্পাই হয়ে যায়। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। ঝুঁকিটা শুধু অ্যাপ বা সফটওয়্যারের না, আসল বিপদটা লুকিয়ে আছে আরও গভীরে, ফোনের হার্ডওয়্যার আর নেটওয়ার্কের পরিকাঠামোতে। এর একটা উদাহরণ হল আইএসআই ক্যাচার। ধরুন হ্যাকাররা আপনার আশেপাশে একটা নকল মোবাইল টাওয়ার চালু করল। আপনার ফোন তখন আসল নেটওয়ার্ক ভেবে ভুল করে ওই নকল টাওয়ারের সাথে কানেক্ট হয়ে যাবে। আর যেই মুহূর্তে এটা হলো, আপনার সব কল, মেসেজ, ইন্টারনেট ডেটা সব কিছুই হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে। আর এই সুযোগে তারা সরাসরি আপনার ফোনে স্পাইওয়্যারও ইনস্টল করে দিতে পারে। তাহলে প্রশ্ন আসে যে এত ভয়ঙ্কর প্রযুক্তি বানাচ্ছে এটা কারা? এর পেছনে আছে কারা? সত্যিটা হলো, এটা এখন একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, একটা গ্লোবাল মার্কেট, যেখানে এই ডিজিটাল অস্ত্রগুলো তৈরি হয় আর বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করা হয়। অবশ্য এনএসও গ্রুপের মতো কোম্পানিগুলো কি বলে জানেন? তারা বলে যে তাদের এই টেকনোলজি শুধু সন্ত্রাসী আর বড় বড় অপরাধীদের ধরার জন্য বানানো হয়েছে। এটা নাকি জাতীয় সুরক্ষার একটা হাতিয়ার। কিন্তু এই নজরদারির খেলাটা শুধু স্পাইওয়্যারের মধ্যেই আটকে নেই, ঝুঁকিটা আরও গভীরে। আমাদের ফোনের হার্ডওয়্যার আর টেলিকম নেটওয়ার্কের যন্ত্রপাতির সাপ্লাই চেইন, মানে এই জিনিসগুলো যেখান থেকে তৈরি হয়ে আসছে, সেটাও একটা বিরাট দুর্বল জায়গা। হুয়াইয়ের ঘটনাটা এখানে সবচেয়ে বড় উদাহরণ। বিশ্বজুড়ে টেলিকম নেটওয়ার্কের যন্ত্রপাতি সাপ্লাই করা এই কোম্পানির সাথে
চীন সরকারের সম্পর্ক নিয়ে একটা বড় প্রশ্ন ওঠে। আমেরিকা সহ অনেক দেশের ভয় ছিল যে হুয়াইয়ের যন্ত্রপাতিতে এমন কোনো গোপন ব্যাকডোর থাকতে পারে যা দিয়ে গুপ্তচর বৃত্তি করা সম্ভব। যদিও এই অভিযোগগুলো কখনো পুরোপুরি প্রমাণ করা যায়নি, কিন্তু এই ঘটনাটা সাপ্লাই চেনের ঝুঁকিটাকে সবার সামনে নিয়ে আসে। তো কোম্পানিগুলো তো বলল যে এইটা সন্ত্রাস দমনের জন্য, কিন্তু বাস্তবে কারা এটা ব্যবহার করছে আর কারা এর আসল শিকার হচ্ছে? সিটিজেন ল্যাবের মতো সংস্থাগুলোর রিসার্চ কিন্তু একদম অন্য একটা ছবি সামনে নিয়ে এসেছে। দেখুন, একদিকে বলা হচ্ছে টার্গেট হলো সন্ত্রাসী আর ক্রিমিনাল, আর বাস্তবে টার্গেট করা হচ্ছে কাদের? সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, আইনজীবী আর রাজনৈতিক বিরোধীদের। আসল উদ্দেশ্যটা তাহলে অপরাধ দমন নয়, বরং ভিন্ন মতকে দমন করা। আর ভাববেন না যে এটা শুধু একটা বা দুটো দেশের ঘটনা। সিটিজেন ল্যাব প্রায় ৪৫টা দেশে এর অপব্যবহারের প্রমাণ পেয়েছে। মানে এই ডিজিটাল নজরদারিটা বিশ্বজুড়ে একটা নরমাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, যা গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক। এর সবথেকে মর্মান্তিক উদাহরণগুলোর একটা হল মেক্সিকোর সাংবাদিক হাভিয়ের ভালদেজের ঘটনা। তাকে খুন করার পর যখন তার স্ত্রী আর সহকর্মীরা বিচারের জন্য লড়ছিলেন, তখন তাদের ফোনও পেগাসাস দিয়ে টার্গেট করা হয়। এ ঘটনাটা পরিষ্কার করে দেয় যে সন্ত্রাস দমনের আড়ালে আসলে কাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তো সব মিলিয়ে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? সামনে কি আসছে? টেকনোলজি যত এগোচ্ছে, এই ঝুঁকিগুলো কি আরও বাড়বে? এক্সপার্টরা এখন যেটাকে পরবর্তী বড় হুমকি বলে মনে করছেন, সেটা হলো স্পাইওয়্যার, এর সাথে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেলবন্ধন। ভাবুন, এমন একটা স্পাইওয়্যার যেটা আপনার ফোনের ভেতরেই সব ডেটা অ্যানালাইসিস করবে, আপনার সব কথা রেকর্ড করে হ্যাকারের কাছে পাঠানোর বদলে শুধু দরকারি কিওয়ার্ড খুঁজে বের করে পাঠাবে। ফলে এটাকে খুঁজে বের করা আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাহলে এই অবস্থায় বাঁচার উপায় কি? কিভাবে নিজেদের একটু হলেও সুরক্ষিত রাখা যায়? দেখুন, ১০০% সুরক্ষা হয়তো সম্ভব না, কিন্তু কিছু সাধারণ জিনিস মেনে চললে ঝুঁকি কমানো যায়। যেমন ফোন আর অ্যাপ সবসময় আপডেটেড রাখা, অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা, আর ফোনটা নিয়মিত রিস্টার্ট করা। আর যারা খুব হাই রিস্কে আছেন, তাদের জন্য আইফোনের লকডাউন মোডের মতো ফিচারগুলো কাজে আসতে পারে। শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন টেকনোলজি নিজেই আর নিরপেক্ষ থাকছে না, যখন সেটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তার ভবিষ্যৎটা ঠিক কি? এই প্রশ্নটা আসলে আমাদের সবার ভাবার জন্য।